আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। আজকেও বাংলাদেশ নিয়ে আলোচনাটা হচ্ছে, কারণ যেহেতু এটা আমাদের মাতৃভূমি। 54 বছরের ধারাবাহিক ইতিহাসের যেই বিস্তৃতি এবং এর যে ব্যাপ্তি, সেখানে সংঘাত আছে, সংঘর্ষ আছে। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। কোনোটাকে অস্বীকার করে আজকের বাংলাদেশ নয়। কিন্তু একটি জায়গায় আমরা ভুলে যাই, একটি সার্বভৌম রাষ্ট্রের 54 বছর অতিক্রান্ত হয়েছে। সেখানে নিত্য নৈমিত্তিক দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ আজকের দিনেও চলমান। রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের মুক্তি হবে। 72-এ প্রণীত সংবিধান 74-ই বাকশাল কায়েমের মাধ্যমে সংবিধান তার মূল স্পিরিটকে হারিয়ে ফেলল। সেই ধারাবাহিকতায় 77, 79 বিভিন্ন সময়ের সংশোধন বা অ্যামেন্ডমেন্ট আনা হলো রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনের কথা বলেই। কিন্তু সত্যিকার অর্থে জনগণের কাঙ্ক্ষিত মুক্তি মিলল না। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের আবাল বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সময়ের এরশাদ শাহীর পতন ঘটিয়ে মানুষের প্রত্যাশার গণতন্ত্র শুরু হয়েছিল। 91 নির্বাচিত বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল গণতন্ত্র নবজাতক শিশু, এটাকে রক্ষা করতে হবে, পরিচর্যা করতে হবে ইত্যাদি। কিন্তু সেটা সেই চর্চিত গণতন্ত্র 94-তেই বিতর্কিত হওয়া শুরু হলো। 96-এর আন্দোলন, পরবর্তীতে নির্বাচন, আবার 2001-এর সংঘর্ষ সংঘাত, এই কথাগুলো বারবার আসছে। কিন্তু আসলে আমরা জাতিগতভাবে এত কিছুর পরেও সুসংবদ্ধ বা ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে এগিয়ে নেওয়ার মতো অবস্থানে কেন যেন পৌঁছাতে পারছি না, বারবার হোঁচট খাচ্ছি। জুলাই 36 যেটা, সেটাও আজকের তরুণ প্রজন্মের যেই রক্তের বিনিময়ে অর্জিত ফলাফল, সেটাও ভুলুণ্ঠিত হতে বসেছে, এটা পরিষ্কার বলা যায়। কারণ আজকে যারা ক্ষমতায় এসছেন তারা তাদের আঙ্গিকে দেখছেন, আর যারা মাঠের যোদ্ধা ছিল, সত্যিকারের জুলাই যোদ্ধা যারা, তারা তাদের মতো দেখছেন। কিন্তু যদি বিষয়টা এখানেও সীমাবদ্ধ থাকতো তাও নয়। বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী যে বাস্তবতা শুরু হলো, সেটা খুবই দুঃখজনক। আমাদের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে নৈতিকতার জায়গা থেকে, রাষ্ট্রের মূল স্পিরিটের জায়গা থেকে জুলাই 36-এ যেই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল, 30-40 হাজার ছাত্র জনতা শরীর হারালো, অঙ্গ হারালো, চোখ হারালো, হাত হারালো, পাও হারালো, তাদের প্রতি আমরা কতটুকু কমিটমেন্ট হতে পারলাম এবং আমরা পারি নাই, এটাই বাস্তবতা, এটাই এখন দৃশ্যমান। দেশের অর্থনীতি ভঙ্গুর, সামাজিক প্রেক্ষাপটগুলো অত্যন্ত জটিল হয়ে উঠছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়মতান্ত্রিকভাবে চলছে বলে মনে হচ্ছে না।
মান্যতার দিক থেকে দেশের কোনো কিছুই স্বাভাবিকভাবে চলমান নেই। এই মুহূর্তে আমরা দেখছি দেশকে সেই আবার বিভাজনের রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। সিলেক্টিভ পলিটিক্সের যেই দিক সেটাই দেশে এস্টাবলিশ করা হচ্ছে। গত দুদিন পার্লামেন্ট উত্তাল, সরকারি দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকেও সবাই সবার জায়গা থেকে কথা বলছেন। অত্যন্ত প্রথিতযশা দুজন পার্লামেন্টারিয়ান যেভাবে চিৎকার করে রাজাকার, আল বদর, আল শামস বা রাজাকারের বাচ্চারা বক্তব্যগুলো দিয়ে রাজনীতির মাঠটাকে এবং পার্লামেন্টের মতো পবিত্র জায়গাকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন বা বলেছেন, সেটা ওনাদের স্পিড থেকে ওনারা বলেছেন। কিন্তু এটা আসলে কতটুকু প্রাসঙ্গিক আজকের বাংলাদেশে, 54 বছর পরবর্তী বাংলাদেশে, সেটা অবশ্যই বিবেচনার দাবি রাখে। দেশে চরম দারিদ্রতার লক্ষণ লক্ষণীয়। দেশের স্বাভাবিকভাবে প্রাইভেট সেক্টর কোনো কিছুই ব্যবসায়িক যেই বাস্তবতা, ব্যবসায়ীদের ব্যবসা নেই, প্রাইভেট সেক্টরগুলো সঠিকভাবে পারফর্ম করছে না। ইন্টারন্যাশনালি আমাদের বিজনেসের যেই ট্রেডিং যেই স্মুথ থাকার কথা সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা খেটে খাওয়া মানুষগুলো, ছোট ছোট যারা ব্যবসা করে জীবিকা অর্জন করে থাকি, আমাদের কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। জিনিসপত্রের দাম ব্যাপকতর অর্থে বেড়েই চলেছে। এসব বিষয় নিয়ে গণমুখী আলোচনা না করে সেই পুরনো প্রলাপ, 96-তে যখন বিগত পতিত আওয়ামী সরকার ক্ষমতায় এসেছিল, আমার পরিষ্কার মনে আছে, তখন থেকে দেশের মূল বিভাজনটা শুরু। এক হচ্ছে চেতনার দিক থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিরোধী। জুলাই 36 হলো কিন্তু আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানের উপর ভিত্তি করে। মানুষ যখন অধিকারের কথা বলতে গিয়েছে, ছাত্র জনতা যখন অধিকারের প্রশ্ন উত্থাপন করেছে, তখনই রাজাকার ট্যাগ দিয়ে সেটাকে অবদমিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু পতিত সরকার এটাকে অবদমন করতে পারেনি। যাদেরকে রাজাকার বলা হয়েছে সেই রাজাকার আমাকে তুমি কে রাজাকার স্লোগান দিয়েই সেই পতিত সরকার দেশ থেকে পালিয়ে যেতে হলো। এখনো সেই একই আলামত লক্ষ্য করছি। আমরা বিভিন্ন সময় পার্লামেন্টে দেখেছি, 90 দশকে এরশাদ সাহেবের 9 বছর শাসন আমলে দেখেছি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বিরোধী দল তৈরি করার যেই প্রচেষ্টা বা দলের মধ্যে যেই অবনত চিত্তে থাকার মতো যেই বিরোধী দল তৈরি করা, দলের মধ্যে থেকে একটা গ্রুপ তৈরি করা যারা অবদমিত থাকবে, নিশ্চুপ থাকবে, সরকারের মূল স্পিরিটের সাথে সম্পৃক্ত থাকবে। অর্থাৎ বিভিন্ন দল থেকে যারা পার্লামেন্টে যান, সরকারে থাকেন, তারা আর বিভিন্ন দলের যেই ঐতিহ্য, যেই দর্শন, যেই ফিলোসফি থাকে, সেটা তারা আর ক্ষমতার সাথে একাঙ্গীভূতভাবে থেকে আর কথা বলেন না। ঠিক এবার পার্লামেন্ট আমরা সেটাই দেখছি। তো কিন্তু বিষয়টা হচ্ছে, মূল বিষয় হচ্ছে যে রাজাকার, আল বদর, আল শামস, এটা ঐতিহাসিক ভাবে অস্বীকার করার যেমন কোনো সুযোগ নেই, আজকের পার্লামেন্টে সেটা নিয়ে বিরোধী পক্ষকে ঘায়েল করার যে প্রচেষ্টা, সেটা সফল হবে বলে মনে হয় না। কারণ আমাদের কাছে কিন্তু ডাটা আছে, এই জিনিসগুলো মানুষ নেয়নি, এই জিনিসগুলো মানুষ জুলাই 36-এর আগ থেকে প্রত্যাখ্যান করেছে। আজকে একই জিনিস আবার যদি সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়, কারণ প্রজন্মের পরিবর্তন হয়েছে। 1971 সালে যারা যুদ্ধ করেছেন তাদের অনেকেই নেই। এখন কয়জন মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে? মুক্তিযুদ্ধের নামে যেই
সাম্য সামাজিক এবং সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধের যেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার কথা ছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে 54 বছর কাটিয়ে গিয়েছেন বা কাটাতে চেষ্টা করছেন, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে, মুক্তিযুদ্ধের মূল স্পিরিটকে দেশ, মাটি ও মানুষের জন্য কাজে লাগাতে পারেননি। অতএব ৭১ পরবর্তী যে প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, সেই মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিটকে বিতর্কিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে দেশ থেকে কি হয়েছে? গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘর হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, বিচার বিভাগের উপর নগ্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে, বেগম খালেদা জিয়ার মতো মহান নেত্রীকে বছরের পর বছর কারাগারে রেখে দেওয়া হয়েছে, বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। সবই তো মুক্তিযুদ্ধের নামেই হয়েছে। যে দেশ ৫৪ বছর পরে মুক্তিযুদ্ধের মূল সংখ্যাটা পর্যন্ত, সঠিক সংখ্যাটা পর্যন্ত নির্ধারণ করতে পারেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে জনগণকে আর কতকাল বোকা বানায় রাখতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। জনগণ বোকা ছিল না, জনগণ বোকা নেই। বিরোধী দলকে আজকে চিন্তা করতে হবে। যারা 11 দলীয় জোট আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনার জনগণের সাথে ঢুকে যান, জনগণের মধ্যে ছড়িয়ে পড়ুন। সরকারি দল যারা মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে এখনো বিভাজনের রাজনীতি করতে চেষ্টা করছে, আপনারা ওদের এই ফাঁদে পা দেবেন না। আপনার জনগণের কাছে ছড়িয়ে পড়ুন। আপনাদেরকে মনে রাখতে হবে, প্রজন্মের পরিবর্তন হয়ে গিয়েছে। সাধারণ মানুষ, এই প্রজন্ম কিংবা আমাদের মতো মধ্য বয়সী যারা, আমরা হ্যাচেলটা নিতে পারছি না। আমাদের সন্তানরা নিবে কোত্থেকে? আজকে জুলাই যোদ্ধারা ম্যাক্সিমাম আমাদের সন্তান বা সন্তানের বয়সী। ছোট ভাই বললে ভুল হবে। নাও আই এম 55। অতএব আপনার দেশের মানুষের কল্যাণে কাজ করুন। যে ন্যায় এবং ইনসাফের কথা বলে আপনারা মানুষের দুয়ারে গিয়েছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে, সেখানে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে ভোট দিয়েছে, যার ফলশ্রুতিতে 11 দলীয় জোট প্রায় 40% ভোটের হিসেব আপনারা করতে পারছেন। আর যারা ক্ষমতায় আছেন 50% নিয়ে, তাদের হিসাবটা কিন্তু অনেক জটিল। যদি সেই হিসাব করতে যান, যারা পালিয়ে যাওয়া যে সরকার ছিল অতীতের, তাদের ম্যাক্সিমাম ভোট কিন্তু ওনাদের বাক্সে গিয়েছে, ওনারা সেটা ম্যানেজ করতে পেরেছিলেন। আওয়ামী যে লজিক, আওয়ামী রাজনীতির যে দর্শন, নির্বাচনের পূর্ব বর্তমান শাসক শ্রেণীর মধ্যে থেকে সেই বিষয়ে সহমর্মিতা দেখিয়েছে বা তাদেরকে বিশ্বস্ত করতে পেরেছিল যে তারা ভোটটা যেন তাদের বাক্সে দেয়। তারা পেয়েছে, ম্যাক্সিমামটাই তারা পেয়েছে। যেই দল, আপনারা বিরোধী দল যারা 40% পেয়েছেন, তারা কিভাবে পেয়েছে সেই হিসাবে আপনারা মিলিয়ে নিতে পারবেন। কারণ বর্তমান শাসক শ্রেণীর একটা বিশাল অংশ যারা মধ্যমপন্থী এবং ইসলামী মনোভাবাপন্ন, তারা অকাতরে 11 দলীয় জোটকে, বিশেষ করে জামাত কেন্দ্রিক ভোট প্রদান করেছে। অতএব শঙ্কিত হওয়ার, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারি দলের ফাঁদে আপনারা পড়বেন না, আপনারা আপনাদের রাজনীতি করুন। বৈশ্বিকভাবে যেই উন্মাতাল পরিস্থিতি সারা বিশ্বে চলছে, আমাদের দেশের মানুষের নিরাপত্তার জন্য, মানুষের দুঃখ কষ্ট, অর্থনৈতিক অনিশ্চয়তাকে লাঘব করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য আপনার সরকারের কোনো পাতানো ফাঁদে পা না দিয়ে আপনার গণমানুষের রাজনীতি করুন। পুরাতনদের সেই পুরাতন কথাগুলোকে বাইপাস করে আপনাদেরকে মানুষের কাছাকাছি যেতে হবে, মানুষের কাছাকাছি থাকতে হবে। আমরা প্রত্যাশা করি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ
এভাবেই গড়ে উঠবে, খুব বেশি সময় নেবে না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। প্রিয় দর্শক মন্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।